সবাই কথা শুনতে পাচ্ছ? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। আমরা আজকে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্রের আমরা আজকে শেষ ক্লাস করব। আজকে টপিক হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। তোমাদের সিলেবাসে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন নাই। একবীজপত্রী মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূল তোমাদের সিলেবাসে আছে কলাবতী উদ্ভিদের মূল। তাহলে এই মূলের কলাবতী মূলের একটা পাতলা প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে পরিধি থেকে কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে নিম্নলিখিত অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সমূহ দেখা যায়। তাহলে আমরা এই অংশগুলোকে দুটো ভাগে ভাগ করব, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল আর একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। প্রথমে আমরা আসবো বহিঃস্থলীয় অঞ্চল। এপিব্লেমা ছিল মূলের বহিত্বক, আর এপিব্লেমা থেকে এন্ডোডার্মিস মানে হলো অন্তত্বক। তাহলে মূলের বহিত্বক বা এপিব্লেমা থেকে মূলের অন্তত্বক পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হবে বহিঃস্থলীয় অঞ্চল। আর বহিঃস্থলীয় অঞ্চলে তিনটা অংশ থাকে। একটা থাকবে হলো আমরা এখানে বলতেছি যে মূল ত্বক এপিব্লেমা। আমরা এখানে ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো। আমরা এখানে বলতেছি এই যে মূল ত্বক, এটা হলো মূল ত্বক। তারপর হলো এটা হলো কর্টেক্স, আর এখানে আছে হলো অন্তত্বক। তাহলে আমরা এখানে বলবো এপিব্লেমা, কর্টেক্স, আর ভিতরে আছে অন্তত্বক। এই তিনটা অংশ নিয়ে হলো তাহলে আমরা বলেছিলাম যে একবীজপত্রী উদ্ভিদের মূলকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল আর একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা বলছি যে বহিঃস্থলীয় অঞ্চলের সদস্য কে কে? মূলত্বক, কর্টেক্স, আর এখানে হলো অন্তত্বক। যখন আমরা অঞ্চল বলবো তখন আমরা তিনটা অংশেই ভাগ করব, কিন্তু যখন আমরা ভিত্তি টিস্যু তন্ত্র পড়ব বা বহিঃস্থলীয় টিস্যু পড়ব তখন কিন্তু মূল ত্বকটা থাকবে না। তখন কিন্তু আমরা বলবো কর্টেক্স আর অন্তত্বক মূলের ক্ষেত্রে। তাহলে যেহেতু আমরা বহিঃস্থলীয় অঞ্চল পড়ছি এই জন্য আমরা তিনটা অংশই পড়বো, মূলত্বক, কর্টেক্স আর অন্তত্বক। তাহলে মূলত্বক অতি ঘনভাবে সন্নিবেশিত একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং মূলত্বকে কিছু কিছু এককোষী মূললোম দেখতে পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাবো মূলত্বকের বাইরে এরকম কতগুলো এককোষী মূললোম। পানি ও খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা। কর্টেক্সটা তোমাদের বুঝিয়েছি, অন্তত্বকটাও তোমাদের বোঝানো হয়েছে। অন্তত্বকের কাজটা বলা হয়নি। তাহলে অন্তত্বক পেরিসাইকেল হতে কর্টেক্সকে পৃথক করে রাখে এবং বিভিন্ন আয়ন এবং প্রয়োজনীয় দ্রব্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে। এরপরে আসবো আমরা অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল কি কি নিয়ে গঠিত? পেরিসাইকেল বা পরিচক্র, ভাস্কুলার বান্ডেল, মজ্জারশ্মি, মজ্জা। ছবিতে আমরা যাই। তাহলে এখানে দেখো অন্তত্বকের নিচে এক সারি বা এক স্তর বিশিষ্ট পেরিসাইকেল, তারপরে আছে হলো এটা জাইলেম ফ্লোয়েম, এগুলো হলো ভাস্কুলার বান্ডেল, ভিতরে কেন্দ্রে আছে মজ্জা, আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো মজ্জারশ্মি। তাহলে পেরিসাইকেল বা পরিচক্র এটি একসারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত। নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করা। ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গঠন। তাহলে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয়ভাবে এবং চক্রাকারে সাজানো থাকে। প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে জাইলেম আর ফ্লোয়েমের সংখ্যা আমাদের ছবিতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7।
তাহলে 6 এর বেশি আছে, জাইলেমও 6 এর বেশি আছে, ফ্লোয়েমও 6 এর বেশি আছে। কাজেই এই উদ্ভিদটির হলো একবীজপত্রী মূল, মূলের অন্তর্গত। আর আমরা এখানে বলেছিলাম যে জাইলেম আর ফ্লোয়েম কিন্তু একই ব্যাসার্ধে নাই, জাইলেম আলাদা ব্যাসার্ধে, ফ্লোয়েম আলাদা ব্যাসার্ধে। তাহলে এরকম জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদা ব্যাসার্ধে বা পৃথক পৃথক ব্যাসার্ধে অবস্থান করে পরিবহন টিস্যুতন্ত্র গঠন করেছে। তাহলে এবার আসছি আমরা মজ্জার আরেকটা হলো প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম আমরা বলেছিলাম যে পরিধির দিকে, প্রোটো মানে ছোট জাইলেম, এগুলো পরিধির দিকে আছে, আর বড় জাইলেম বা মেটাজাইলেম এগুলো কেন্দ্রের দিকে আছে। তাহলে জাইলেমের এই ধরনের বিন্যাসের নাম কি বলেছিলাম? যদি মেটাজাইলেম কেন্দ্রে থাকে আর প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে, তাহলে জাইলেমের এরূপ বিন্যাসকে কি বলা হয়? জাইলেম স্যার এক্সার্ক। এক্সার্ক, হ্যাঁ ঠিক আছে। এবার আসবো মজ্জারসি বা সংযোজক টিস্যু। তাহলে পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা জাতীয় যেসব কোষ জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখে, এরাই হলো মজ্জারসি বা সংযোজক টিস্যু। পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ তৈরি করা বা সংযোগ রক্ষা করা। তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কিন্তু এই মজ্জারসি গুলো আছে। তাহলে আমরা বলেছিলাম জাইলেম এবং ফ্লোয়েমকে এরা কি করে রেখেছে? আলাদা করে রেখেছে। হ্যাঁ, এবং বা এটাকে আমরা বলতে পারি সংযোজক টিস্যু বলা হচ্ছে, জাইলেম আর ফ্লোয়েমকে মজ্জারসি সংযোগ করে রেখেছে। আর এটার হলো যে আমরা কেন্দ্রে আছে মজ্জা আর বাইরে আছে পেরিসাইকেল। তাহলে মজ্জা এবং পেরিসাইকেলের মধ্যেও একটা যোগসূত্র স্থাপন করে মজ্জারসি। এরপরে আমরা আসবো এরপরে আমরা আসবো মজ্জা। তাহলে মূলের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত অংশটি মজ্জা বলে এবং খাদ্য সঞ্চয় করা এর কাজ। তাহলে আমরা এখানে দেখবো যে মূলের কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা কোষগুলো আছে এগুলোই হলো মজ্জা। তো মজ্জার কাজ হলো সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। তাহলে আমি আবার এটা বলছি যে অন্তঃস্থলীয় অঞ্চলের অংশগুলো আমরা বলেছিলাম পেরিসাইকেল। পেরিসাইকেল কার নিচে অবস্থিত? অন্তঃত্বকের ঠিক নিচে এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত অংশটি হলো পরিচক্র বা পেরিসাইকেল। এরপরে আমরা বলেছিলাম ভাস্কুলার বান্ডেল। তাহলে পেরিসাইকেলের ভেতরে আমরা দেখব যে এরকম জাইলেম এবং ফ্লোয়েম আলাদা আলাদা ব্যাসার্ধে অবস্থান করেছে এবং ভাস্কুলার বান্ডেল গঠন করেছে। এবং একবীজপত্রী মূলের ক্ষেত্রে আমরা দেখব যে প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে এবং মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে। জাইলেমের এরূপ বিন্যাসকে আমরা বলবো জাইলেম মেজার, সরি এক্সার, জাইলেম এক্সার। আর আরেকটা কথা বলবো যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 বা 6 এর অধিক হলে তখন আমরা সেটাকে একবীজপত্রী মূল হিসেবে শনাক্ত করব। এরপর আসছিল মজ্জারসি। মজ্জারসির অবস্থান কোথায়? আমরা বলেছিলাম জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে এই মজ্জারসিগুলো অবস্থান করে এবং মজ্জারসিগুলো জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখে। আর সংযোগ করে পেরিসাইকেল বা পরিচক্র এবং কেন্দ্রের মজ্জাকে পরস্পর সংযোগ বা সংযোজন করে। মজ্জা মজ্জা হলো স্টিলের কেন্দ্রীয় অংশটাকে বলা হয় মজ্জা। এই মজ্জা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা অন্তঃস্থলীয় অঞ্চলটা বুঝেছি। জি স্যার। আচ্ছা, তোমাদের এর আগের ক্লাসে কোন একটা সময় হয়তো থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাসে স্টিলি বলে একটা অংশ বলেছিলাম। স্টিলি, তোমাদের কি স্টিলির কথাটা মনে আছে? স্টিলি কাকে বলে? স্টিলি কাকে বলে এটা কি মনে আছে? নাই? স্টিলিটা হলো, এটা হলো পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল হতে কেন্দ্রে আছে মজ্জা। তাহলে পেরিসাইকেল হতে কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ যাবতীয় অংশকে স্টিলি বলা হয়। আমি আবার বলছি, পেরিসাইকেল হতে কেন্দ্রের মজ্জা পর্যন্ত, পেরিসাইকেল হতে কেন্দ্রের মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ যাবতীয় অংশকে আমরা বলবো স্টিলি। তাহলে স্টিলের মধ্যে কে কে থাকবে? পেরিসাইকেল থাকবে, ভাস্কুলার বান্ডল থাকবে, মজ্জা থাকবে, মজ্জা রশ্মি থাকবে। তাহলে এই অংশগুলো নিয়ে মানে অন্তঃস্থলীয় অঞ্চলের যে 4টা অংশ, এই অন্তঃস্থলীয় অঞ্চলের 4টা অংশ মিলেই কিন্তু স্টিল।
এবার আমরা আসবো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য। হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি পড়েছি, জাস্ট ওগুলো এখানে শনাক্তকরণ বা বৈশিষ্ট্য হিসেবে যখন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা 1 নম্বরে আসবো ত্বকে কিউটিকেল অনুপস্থিত। আমরা জানি এপিডের্মা বা মূল ত্বকে কিউটিকেল নাই, এখানে কি আছে, এককোষী মূললোম আছে। 2 নম্বর হলো অধোত্বক, অধোত্বক অনুপস্থিত। তাহলে আমরা এখানে দেখবো অধোত্বক নাই। হ্যাঁ, মূল ত্বকের পরেই আমরা কাণ্ডের ক্ষেত্রে দেখবো কাণ্ডের বহিত্বকের পরেই অধোত্বক ছিল, কিন্তু মূলের ক্ষেত্রে আমরা অধোত্বক দেখবো না। কর্টেক্সে অধোত্বক নয়, কেবল অন্তত্বক আছে। তাহলে কর্টেক্সের নিচে আমরা দেখতে পাচ্ছি এক স্তর বিশিষ্ট অন্তত্বক রয়েছে। আবার অন্তত্বকের নিচে এক সারি বা এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা পেরিসাইকেল আছে বা পরিচক্র আছে। ভাস্কুলার বান্ডেল মূলের ক্ষেত্রে সবসময় অরিও হবে। অরিও মানে কি? অরিও মানে হলো জাইলেম আর ফ্লোয়েম আলাদা 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 ব্যাসার্ধে অবস্থান করে ভাস্কুলার বান্ডেল তৈরি করে এবং একান্তরভাবে সজ্জিত। হ্যাঁ, এগুলো পরস্পর কিন্তু একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে, অর্থাৎ জাইলেম এক্সাক্ট। জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 বা 6 এর অধিক। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে এই সংখ্যা কম হবে, 2 থেকে 4টি হবে বা 5 এর কম হবে। কেন্দ্রের মজ্জা এটা অনেক বড়। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের কেন্দ্রের মজ্জা অনেক বড়। তাহলে এগুলো হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমাদের প্র্যাকটিক্যালে এই প্র্যাকটিক্যালে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আর অনেক সময় থিওরিতেও আসে, শনাক্তকরণ বৈশিষ্ট্য থিওরিতেও আসে। আর ছবিটা সাধারণত থিওরিতে দেয় না, এটা প্র্যাকটিক্যালে তোমাদের আঁকতে হয়। এবার আসবো আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তোমাদের সিলেবাসে আছে হলো ভুট্টা কাণ্ড। তো এর পাতলা প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে পরিধি থেকে কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে নিম্নলিখিত অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সমূহ দেখা যায়। তাহলে কি কি দেখা যাবে? বাইরের দিকে থাকবে এপিডার্মিস, গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর মধ্যে হলো হাইপোডার্মিস বা অধোত্বক আর কর্টেক্স। আচ্ছা, আর এরপরে আমরা আসি তাহলে এপিডার্মিস বা বহিত্বক। এটা হবে কাণ্ডের সবচেয়ে বাইরের স্তর। বহিঃস্তর একসারি চ্যাপ্টা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং কোষগুলোর বহিঃপ্রাচীর কিউটিকেল যুক্ত। কাজ অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা এবং পানির অপচয় রোধ করা। আমরা ছবিতে দেখতে পারি। তাহলে এটা হলো সেই এপিডার্মিস বা বহিত্বক। এখানে আমরা দেখতে পাচ্ছি একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এটা হলো বহিত্বক। কাণ্ডের বহিত্বকের নাম হলো বাংলায় হলো বহিত্বক আর ইংলিশে হলো এপিডার্মিস। আর বহিত্বকে আমরা বলেছিলাম কিউটিকেল আছে। তাহলে বহিত্বকে এই যে উপরের বাইরের যে লেয়ার, সেই লেয়ারটা হলো কিউটিকেল। কিউটিকেল কি দ্বারা গঠিত মনে আছে? কিউটিকেলের উপাদানগুলোর নাম মনে আছে? গত ক্লাসে সম্ভবত পড়ানো হয়েছে। কিউটিকেলের উপাদানের কথা মনে আছে? কিউটিন আর সুবেরিন। বা এই দুটো মনে না থাকলে মোমের আস্তরণ বলবো। কিউটিকেল মোমের আস্তরণ দ্বারা গঠিত। গ্রাউন্ড টিস্যু দুটি অংশে বিভক্ত। তাহলে হাইপোডার্মিস বা অধোত্বক আর এটা হলো কর্টেক্স। তাহলে এটি আমরা বহিত্বকের নিচেই দেখব অধোত্বক থাকবে। এটি একাধিক সারি স্ক্লেরোডার্মা কোষ দ্বারা গঠিত এবং বহিত্বকের ঠিক নিচেই অধোত্বক অবস্থিত। কাজ কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা। তাহলে আমরা এখানে দেখবো যে এটা বহিত্বক। বহিত্বকের নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন সারি স্ক্লেরোডার্মা কোষের সারি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই একাধিক স্তর, একের অধিক হলে সেটা একাধিক হয়ে যায়। তাহলে একাধিক স্তর নিয়ে, একাধিক স্ক্লেরোডার্মা কোষের স্তর নিয়ে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধোত্বক গঠিত। কর্টেক্স বহুসারি প্যারেনকাইমা কোষ নিয়ে অঞ্চল গঠিত এবং অধোত্বকের নিচ হতে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত এ অঞ্চল বিস্তৃত। এই অঞ্চলের কোষগুলোর আন্তঃকোষীয় ফাঁক আছে। কাজ খাদ্য সঞ্চয় করা ও পরিবহন টিস্যুগুচ্ছ ধারণ করা। তাহলে অধোত্বকের নিচ থেকে আমরা দেখছি বহিঃস্তর বিশিষ্ট কর্টেক্স এবং কর্টেক্সের কোষগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে
পাশাপাশি দুটো কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান আছে। কাজ কি? খাদ্য সঞ্চয় করা এবং পরিবহন টিস্যুগুচ্ছ ধারণ করা। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের সংখ্যায় অনেক, এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বান্ডেলগুলো সমপার্শ্বীয় এবং বদ্ধ। প্রতিটি ভাস্কুলার বান্ডেল স্ক্লেরেনমা কোষের আবরণ দিয়ে পরিবেষ্টিত। কাজ পানি ও খনিজ লবণ পরিবহন করা এবং প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা। তাহলে আমরা এখানে দেখব এটা হলো ভাস্কুলার বান্ডেল, এই হলো জাইলেম, 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 আর উপরে আছে ফ্লোয়েম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাইলেম আর ফ্লোয়েম মিলে হলো ভাস্কুলার বান্ডেল তৈরি করেছে। আর এই জাইলেম আর ফ্লোয়েম বা ভাস্কুলার বান্ডেলকে ঘিরে রেখেছে স্ক্লেরেনকাইমা টিস্যু। আর আমরা আরেকটা কথা বলবো যে জাইলেম আর ফ্লোয়েম, আমরা নিচের দিকে দেখছি জাইলেম আর উপরে আছে ফ্লোয়েম, এদের মাঝে কিন্তু কোনো ক্যাম্বিয়াম টিস্যু নাই। এই জন্য এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে আমরা বলবো সমপার্শ্বীয় বদ্ধ। এরপর আসো মজ্জা আর মজ্জারসি। এতে ছোট মজ্জা আছে কিন্তু সুস্পষ্ট মজ্জারসি নেই। তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা আংশিক একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। ধরা যায় একটা কাণ্ডের 8 ভাগের 1 ভাগ অংশ এখানে আঁকানো হয়েছে। তাহলে আমরা 8 ভাগের 1 ভাগ বা তারও হয়তো কম হতে পারে, 12 ভাগের 1 ভাগও হতে পারে। তাহলে এটা যদি আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র আঁকতাম তাহলে একটা বড় একটা গোল একটা চিত্র হতো। যেহেতু কাণ্ড হলো নলাকার বা টিউবের মতো, তাহলে তার প্রস্থচ্ছেদ হবে গোল বা ডিম্বাকার। আমরা কিন্তু এটা আংশিক একটা চিত্র আঁকাইছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে যদি আমরা পূর্ণাঙ্গ চিত্রটা আঁকাইতাম তাহলে সবচেয়ে কেন্দ্রে থাকতো মজ্জা। মজ্জা এদের ছোট থাকে কিন্তু এদের মজ্জা রশ্মিটা সাধারণত বোঝা যায় না। কারণ জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যে মজ্জা রশ্মি থাকার কথা সেটা অস্পষ্ট। আচ্ছা, এরপর আমরা আসবো তাহলে এদের শনাক্তকরণ বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে কি বলবো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কাণ্ডরোম নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহিত্বকের বাইরে সাধারণত কাণ্ডরোম থাকার কথা ছিল, সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই কাণ্ডরোম গুলো থাকে। যেমন আমরা বলেছিলাম গত ক্লাসে লাউ কুমড়া দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তাদের ক্ষেত্রে কাণ্ডরোম ছিল, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই কাণ্ডরোম নেই। 2, বহিত্বকে কিউটিকল উপস্থিত। 3, অধোত্বক আছে, এখানে অধোত্বক আছে আমরা দেখেছি এবং সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। 4, ভাস্কুলার বান্ডেল গুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো। তাহলে ভাস্কুলার বান্ডেল গুলো আমরা গ্রাউন্ড টিস্যুতে দেখতে পাচ্ছি যে এখানে মনে করো বিন্যস্ত আছে, আবার হয়তো নিচের দিকে বিন্যস্ত আছে, মানে এলোমেলো ভাবে থাকবে। এখানে আমরা দেখব মেটাজাইলেম পরিধির দিকে। এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি, বড় জাইলেম বা মেটাজাইলেম এটা একটু পরিধির দিকে আছে, আর ছোট জাইলেম বা প্রোটোজাইলেম এটা একটু কেন্দ্রের দিকে আছে। জাইলেমের এরূপ বিন্যাসকে আমরা বলবো ইন্ডাক্ট। এখানে ভাস্কুলার বান্ডেল হলো সংযুক্ত। সংযুক্ত কি কারণে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ডের একই ব্যাসার্ধে বাইরের দিকে ফ্লোয়েম আর কেন্দ্রের দিকে জাইলেম আছে। তাহলে এই বৈশিষ্ট্য থাকার কারণে এটা হলো সংযুক্ত। সমপার্শ্বীয় বদ্ধ কেন? কারণ ফ্লোয়েম আর জাইলেমের মাঝে কোনো ক্যাম্বিয়াম নেই, এই জন্য সমপার্শ্বীয় বদ্ধ। এই যেখানে বলা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম নেই। তাহলে এই ছিল হলো ভাস্কুলার বান্ডেলের বৈশিষ্ট্য। আর আমরা সবগুলো তাহলে শনাক্তকরণ বুঝলাম। তাহলে আমরা একবীজপত্রী মূলের অন্তর্গঠন আর দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠন কি আমরা বুঝেছি? জি স্যার। অনেক সময় পার্থক্য আকারে আসতে পারে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে আমরা যদি পার্থক্য যদি বলি তাহলে আমরা প্রথমে বলবো বহিত্বক। তাহলে মূলের বহিত্বকের নাম কি কি বলবো? বলো। আমরা পার্থক্য আকারে বলছি, তাহলে আমরা যদি বলি বহিত্বক, আমরা একবীজপত্রী মূল আর একবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য আকারে বলছি 4টে বা 5টা পার্থক্য। তাহলে আমরা প্রথমে বলবো যে বহিত্বক। মূলের বহিত্বকের নাম কি? এপিব্লেমা। কাণ্ডের বহিত্বকের নাম কি? এপিডার্মিস। এপিডার্মিস। এরপরে আমরা আসবো মূল রোম। তাহলে আমরা জানি মূলের ক্ষেত্রে রয়েছে কি?
মূললোম আছে না? কাণ্ডের জি স্যার। ক্ষেত্রে মূললোম নেই, নেই। মূললোম বা কাণ্ডলোম নেই, ঠিক আছে, মানে কোনো লোমই থাকবে না কাণ্ডে। তারপরে আমরা আসবো কিউটিক্যাল। তাহলে মূলের ক্ষেত্রে আমরা কিউটিক্যাল পাবো, স্যার কিউটিকল অনুপস্থিত মূলের ক্ষেত্রে। আর কাণ্ডের ক্ষেত্রে কিউটিক্যাল আছে। তারপরে স্যার এবার অদতক নেই মূলে। হ্যাঁ, এবার আসবো অধোতক। তাহলে মূলের ক্ষেত্রে অধোতক পাবো? না স্যার। হ্যাঁ, তাহলে কাণ্ডের ক্ষেত্রে অধোতক আছে এবং এক্সিলেন্টিয়ামা কর্ড দ্বারা গঠিত। এবার আসছি আমরা পরিবহন কলাগুচ্ছের নাম বা ভাস্কুলার বান্ডেলের নাম। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের নাম কি? কেউ বলতে পারবা? একবীজপত্রী মূলের ভাস্কুলার বান্ডেলের নাম কি, আর একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের নাম কি? কেউই পারবা না? গত ক্লাসে পরিবহন টিস্যুতন্ত্র পড়ানোর সময় বলেছিলাম যে কাণ্ড মাত্রই ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুতন্ত্রের নাম কি, আর মূল মাত্রই তোমাদের বলা হয়েছিল, এই দুটা কথা বলা হয়েছিল। কারোই মনে নাই? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। তাহলে মূল মাত্রই ভাস্কুলার বান্ডেলের নাম হবে অডিও। তাহলে মূলের ভাস্কুলার বান্ডেলের নাম কি? অডিও। মূলের ভাস্কুলার বান্ডেলের নাম কি? অডিও। আর কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের নাম সংযুক্ত। ওকে, তাহলে এই দুটা কথা অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, সেটা যে মূলই হোক, একবীজপত্রী মূল হোক বা দ্বিবীজপত্রী মূল হোক, মূল মাত্রই পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেলের নাম হবে অডিও, আর কাণ্ড হলে অবশ্যই সেটা সংযুক্ত। আচ্ছা, আরেকটা আসবো হলো যে মূলের ক্ষেত্রে তাহলে আমরা দেখবো যে ভাস্কুলার বান্ডেল কিভাবে বিন্যস্ত থাকে। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল কিভাবে বিন্যস্ত ছিল? স্যার একজার্ক। না না, ভাস্কুলার বান্ডেলের বিন্যাস, এই দেখো জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তাহলে কি একটা চক্রাকার বা একটা বৃত্তাকারে বিন্যস্ত না? মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল কিভাবে বিন্যস্ত আছে? বৃত্তাকারে, ঠিক আছে। আর একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা কি দেখব, যে ভিত্তি টিস্যু বা কর্টেক্সে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এবার আসতে পারো জাইলেমের বিন্যাস। তাহলে একবীজপত্রী মূলের ক্ষেত্রে জাইলেমের বিন্যাস কেমন ছিল? এক্সার্ক। আর কাণ্ডের ক্ষেত্রে জাইলেমের বিন্যাস হচ্ছে এন্ডার্ক। তো এই হলো তাহলে পাঁচটার বৈশিষ্ট্য আমরা বেশি বলে দিয়েছি, যেটা মনে থাকে। আর এটা হলো একবীজপত্রী কাণ্ড কলাবতীর ভৌম পুষ্পদণ্ড। ভৌম পুষ্পদণ্ড মানে যে এই পুষ্পের এই দণ্ড থেকে পরবর্তীতে পুষ্প তৈরি হবে। তাহলে এরকম যে দণ্ড থেকে পুষ্পটা তৈরি হবে সেটাকে বলা হয় ভৌম পুষ্পদণ্ড। তো এই ধরনের কলাবতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা ভৌম পুষ্পদণ্ডের যদি আমরা প্রস্তুত দিই, তাহলে আমরা এটা দেখতে পাবো। তো এটা সাধারণত প্র্যাকটিক্যালি এটা আঁকাইতে হয়। আমরা এখানেও দেখতে পারি কিউটিক্যাল, বা পরে আসছে হলো বহিতক, অধোতক, তারপরে আসবে হলো কর্টেক্স, এগুলো হলো সেই কর্টেক্স। তারপরে আমরা আসবো হলো যেটাকে আমরা বলছি ভিত্তি টিস্যু, যে মাঝে মাঝে দেখো যে ছড়ানো আছে ভিত্তি টিস্যু। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হলো ফ্লোয়েম টিস্যু, এগুলো হলো ফ্লোয়েম টিস্যু, মেটাজাইলেম, প্রোটোজাইলেম। হ্যাঁ, আর এখানেও কিছু স্ক্লেরোকেমা টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েমের মাঝ চারদিকে স্ক্লেরোকেমা টিস্যু থাকবে। তা আমরা একটা নমুনা প্রশ্নে যাই। তাহলে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে বিদ্যমান এক প্রকার টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এইসব টিস্যু থেকে পরবর্তীতে বিভিন্ন স্থায়ী টিস্যু তন্ত্র গঠিত হয়, যাদের মধ্যে একটি উদ্ভিদের বিভিন্ন উপাদান পরিবহন কাজে নিয়োজিত। হাইড্রাথোড কি? হাইড্রাথোড কি, এটা কি কেউ বলতে পারবা? হাইড্রাথোড কি? পানির বহিঃকরণকারী যে ছিদ্রপথ। তাহলে আমরা বলবো উদ্ভিদের পাতার কিনারায় তরল পানি নির্গমনের যে ছিদ্র, সেই ছিদ্রকে বলবো হাইড্রাথোড। ঠিক আছে, আমি আবার বলছি। উদ্ভিদের তরল পানি, উদ্ভিদের পাতার কিনারায় তরল পানি নির্গমনের ছিদ্রকে হাইড্রাথোড বলা হয়। কোথায় পাওয়া যায়? কচু, টমেটো ইত্যাদি উদ্ভিদের পাতায়। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি সংজ্ঞায় আমরা কি বলবো, এটা তো আমরা জানলাম আজকে।
ক্যাসপিয়ান স্ট্রিপ কোথায় ছিল, মূলে না কাণ্ডে? ক্যাসপিয়ান স্ট্রিপ কোথায় ছিল? এই যে মূলে ছিল। তাহলে আমরা কি বলবো যে মূলের অন্ততকে পাশাপাশি দুটি প্যারেনকাইমা কোষের মাঝখানে যে একটা স্টার্চ স্টার্চ বা শ্বেতসারের সঞ্চিত আহ, আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা বলবো ক্যাসপিয়ান স্ট্রিপ বা ক্যাসপিয়ান ফিতা। এটা দেখা যাবে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের অন্ততকে। উদ্দীপকে বর্ণিত প্রথমোক্ত টিস্যুর কাজ। তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি প্রথমোক্ত টিস্যুর নামটা কি? আমরা উদ্দীপকের প্রথম বাক্যটা পড়ি। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে বিদ্যমান এক প্রকার টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব টিস্যু থেকে পরবর্তীতে বিভিন্ন স্থায়ী টিস্যু তন্ত্র গঠিত হয়। তাহলে কোন টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলতে পারবা কেউ? তো শীর্ষস্থ ভাজক টিস্যু বা হ্যাঁ, অবশ্যই ভাজক উম, টিস্যু। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো যে ভাজক টিস্যু। সেটা কোন ধরনের ভাজক টিস্যু সেটাও যদি স্পষ্টভাবে বলতে পারো তাহলে আরো ভালো হয়। কোন মেরিস্টেম বা ওই কোন টিস্যু উদ্ভিদকে লম্বা লম্বা করে বা দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করায়? মনে নাই? তিন ধরনের টিস্যু বলেছিলাম, এটা প্রারম্ভিক টিস্যু, প্রাথমিক বা প্রাইমারি ভাজক টিস্যু, আর এটা একটা ছিল সেকেন্ডারি সেকেন্ডারি। তাহলে এই তিনটার মধ্যে কোনটা এই কাজ করে, উদ্ভিদকে লম্বা করে? প্রারম্ভিক বা প্রোমেস্ট। না না, প্রাইমারি, মাঝেরটা প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে আমরা এখানে ভাজক টিস্যু বলে অনেক সময় মার্কস দিয়ে দিব, তবে প্রাইমারি ভাজক টিস্যু বললে আরো বেশি ভালো হয়। আর এখানে হলো কাজ, কাজটা ভাজক টিস্যুর কাজ লিখে দিলেই হবে। ও শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখাও। তাহলে আমরা এখানে ভাজক টিস্যু যে শ্রেণীবিন্যাস আমরা চারটা ভিত্তির উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস শিখেছিলাম। একটা ছিল উৎপত্তি, একটা ছিল অবস্থান, একটা হলো কোষ বিভাজন তল, হ্যাঁ, আর এটা ছিল কাজ অনুসারে। তাহলে চারটা যে ভিত্তি ছিল, এই চারটা ভিত্তির উপর নির্ভর করে যে তিনটা তিনটা করে মোট 12টা যে ভাজক টিস্যুর নাম আছে সেটা ছক আকারে দেখাতে হবে। বর্ণনা এখানে চাওয়া হয় নাই। ঘ, উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত টিস্যুতন্ত্রের প্রকারভেদ চিত্র ও উদাহরণ সহ বর্ণনা করো। শেষ বাক্যে কোন এটা চাওয়া হয়েছে? শেষ বাক্যে যাদের মধ্যে একটি উদ্ভিদের বিভিন্ন উপাদান পরিবহনে নিয়োজিত, তাহলে কোন কোন টিস্যুর কথা বলা হয়েছে? স্যার ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু তন্ত্র। তাহলে আমরা এখানে বলবো যে শেষ বাক্যে ভাস্কুলার টিস্যু তন্ত্র বা পরিবহন টিস্যু তন্ত্রের কথা বলা হয়েছে। তাহলে তার প্রকারভেদ এখন আমরা কি করব, চিত্র এবং উদাহরণ সহ বর্ণনা করব। তাহলে ভাস্কুলার বান্ডেল হলো আমরা জানি তিন ভাগে ভাগ করা হয়েছে, সংযুক্ত, অডিও, কেন্দ্রিক। সংযুক্তের আবার ভাগ আছে দুই ভাগ, একটা ছিল সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুটো ভাগ আছে, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বদ্ধ। অডিওর কোনো ভাগ নাই। আর কেন্দ্রিকের ভাগ আছে, একটা জাইলিন কেন্দ্রিক, একটা ফ্রেম কেন্দ্রিক। তাহলে প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা আমরা আহ, বর্ণনা দেব এবং একটা একটা করে চিত্র দিয়ে চিত্র যেহেতু চাইছে চিত্রের জন্য মার্কস আছে, আর উদাহরণ দিয়ে দিব। তাহলে এই ছিল হলো নমুনা প্রশ্নের কি। আমরা এবার কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন আমরা যাই, এমসিকিউ। যারা পারবা তারা একটু রেসপন্স করো। পার্শ্বীয় ভাজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হলো কোনটা? নিচের কোনটা? করক্যাম্বিয়াম, মূলের ত্বক, আর এটা হলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এখানে তিনটা অপশন দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটা কোনটা হবে বলো দেখি, বলতে পারবে কেউ? 1 আর 3 হবে, মূলের ত্বকটা হবে না। করক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, অর্থাৎ খ। বিজ্ঞানী শ্যাক টিস্যুকে অবস্থান ও কার্যের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করেছে? টিস্যু হবে না, এটা টিস্যু তন্ত্র হবে, টিস্যু তন্ত্র। ঠিক আছে, টিস্যু তন্ত্রকে অবস্থান ও কার্যের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করেছে? কয় ভাগে ভাগ করেছেন কারো মনে আছে? মনে নাই?
তাহলে বিজ্ঞানী স্যাক টিস্যুতন্ত্রকে অবস্থান ও কার্যের উপর নির্ভর করে টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করেছে। এটাও অ্যান্সার হবে খ। পুষ্পক উদ্ভিদের মূলের অন্ততকের ক্ষেত্রে প্রযোজ্য হলো, এটা মনে হয় পারার কথা, যেহেতু এটা আজকে পড়ালাম। তাহলে এটা কি হবে? এই স্তরকে শ্বেতসার আবরণ বলে। কোষগুলো ফাঁকবিহীন সন্নিবেশিত। কোষগুলো ফাঁকবিহীন সন্নিবেশিত। আর 3 নম্বর হলো কোষের ভিতরে প্রাচীর ফিতার ন্যায় লিগনিন ও সুবিরিনের স্তর থাকে। তাহলে আমরা বলতেছি পুষ্পক উদ্ভিদের মূলের অন্ততকের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বলা হয়েছে মূলের অন্ততক, তাহলে 3 নম্বরটা তো অবশ্যই হবে। কোষের ভিতরের প্রাচীর ফিতার ন্যায় লিগনিন আর সুবিরিনের আস্তরণ থাকে। আর কোষগুলো ফাঁকবিহীন ভাবে সন্নিবেশিত। তাহলে এখানে 2 আর 3 হবে, গ নম্বর হবে। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোন ক্ষেত্রে? এটা বলো, এটা কারো পারার কথা। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোথায়? একবীজপত্রী উদ্ভিদের মূলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এটা তোমাদের পারার কথা। একবীজপত্রী কাণ্ড, এটা হবে অ্যান্সার, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কারণ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম নাই, এই জন্য এখানে সমপার্শ্বীয় বদ্ধ হবে। মূলের কেন্দ্রস্থলের মজ্জা কি ধরনের কোষ দ্বারা গঠিত? এটা অ্যান্সার হবে প্যারেনকাইমা। আজকে বললাম জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে কোনো ক্যাম্বিয়াম ভাজক টিস্যু না থাকলে তাকে কি ধরনের পরিবহন কলা বলা হয়? এটাও পারার কথা। আর 4 নম্বরের উত্তরটা কি ছিল? বদ্ধ অবশ্যই বদ্ধ। বদ্ধ কারণ একবীজপত্রী। 4 নম্বরটা হবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। 4 নম্বর 4-এর গ। হ্যাঁ, 4-এর গয়ে কিন্তু 6-এর অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, ওখানে ক্যাম্বিয়াম কথাটা নাই, কিন্তু আমরা জানি যে জাইলেম আর ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যদি ক্যাম্বিয়াম ভাজক টিস্যু না থাকে তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ সমপার্শ্বীয়। কচু উদ্ভিদের মূলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা মূলের বৈশিষ্ট্য আজকে পড়লাম। ক নম্বরে আছে, 1 নম্বরে আছে মজ্জা বৃহৎ। তাহলে এটা ছিল, কিন্তু এক স্তর বিশিষ্ট পরিচক্র থাকে, এটাও ছিল। অন্ততকে ক্যাসপিডিয়ান ফিতা থাকে, 3 নম্বরটা ছিল। মূলের অন্ততকে ক্যাসপিডিয়ান স্যার ফিতা 1 আর থাকে, 2 তিনটেই ছিল। মূলের অন্ততকে ক্যাসপিডিয়ান ফিতা থাকে, তাহলে তিনটাই হবে। আমরা যদি ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবা তিনটাই ছিল কিনা। এই যে মূলের অন্ততক, মাঝখানে কালো গুলো, এগুলো হলো সেই ক্যাসপিডিয়ান ফিতা। ওকে, তো ঠিক আছে, সময় আর বেশি নাই তোমাদের ক্লাস, হ্যাঁ প্রায় শেষের দিকে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।